হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী যে ডিভিশন বেঞ্চ, তো সেখানে আমরা জানি প্রাইমারি 42,000 যে প্যানেল, তো তার মধ্যে নন ট্রেন্ডের যে 32,000, তো তাদের যে মামলা, তো সেই মামলার কিন্তু শুনানি ছিল। তো এই বিষয়ে আমি আলোচনা করবো আজ কী বিষয় উঠে এলো, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো প্রথমে যেটা বলবো সেটা হলো 32,000 যে শিক্ষক শিক্ষিকা, তো তাদের যে প্যানেল, তো সেটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা যে একেবারে কমে গেল, মানে ক্ষীণ হয়ে এসেছে অনেকটা, তো সেটা কিন্তু আজকের শুনানিতে স্পষ্ট। তো ভিডিওর শেষে কিন্তু ভিডিও ক্লিপ কিছুটা রয়েছে, তো সেটা শুনলেই কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। যদিও বা মামলার প্রকৃতি বিভিন্ন সময় কিন্তু গড়াতে পারে, বদলাতে পারে, তবুও যে বিষয়টা উঠে এলো সেখানে কিন্তু এক প্রকার বিচারক কিন্তু মানে এমন মানে কিছু বিষয় যেটা বললেন যে যদি আমাকে বাদ দিতে হয়, কারণ এখানে বিষয়টা যেটা উঠে এলো সেটা হলো যেটা হবার সেটা হলো মানে নন ট্রেন্ড যারা আছে তো তাদের মধ্যেই সমস্যাটা হওয়ার কথা। কিন্তু এখানে যদি পুরো প্যানেল বাদ দিতে হয় তাহলে সেখানে মানে শুধুমাত্র 32,000 বাদ দেওয়া সম্ভব না। যদি পুরো প্যানেল বাদ দিতে হয় 42,000, তাহলে সেক্ষেত্রে সেটা করতে হবে। কিন্তু আলাদাভাবে উনি কিন্তু 32,000 কখনোই সেভাবে বাদ দেওয়ার পক্ষপাতী নন, সে বিষয়টা কিন্তু বোঝা গেল। কিন্তু অপরদিকে যেটা বলা হচ্ছে যে যারা ট্রেন্ড ছিল, তো তাদের কোনো সমস্যা হওয়ার কথা নাই, কারণ তারা তখন ট্রেন্ড ছিল যেহেতু, তো তাদের নিয়ে কোনো প্রশ্ন ওঠারও কোনো জায়গা নেই, কিছু না। তো তাদের অ্যাপটিটিউড টেস্টে নাম্বার দিলেও কি না দিলেও কি তারা কিন্তু চাকরি পাচ্ছেই। তো যেহেতু পুরো প্যানেল 42,000 প্লাসের প্যানেল, তো সেখান থেকে শুধু 32,000 বাদ দেওয়া কিন্তু এখান থেকে এক প্রকার সম্ভব না, বাদ দিলে পুরো টাকাই দিতে হবে। তো পক্ষান্তরে আবার পরক্ষণে কিন্তু বিচারপতি আবার এটাও বলছেন যে এটা শুধুমাত্র 32,000 বা 42,000 বিষয় শুধু এটা না, কারণ এই যে 32,000 বা 42,000 যা আছে তাদের সঙ্গে কিন্তু একটা সংসার, প্রত্যেকের সংসার জড়িয়ে আছে, তো তার জন্য কিন্তু অনেকগুলো মানুষ জড়িয়ে আছে। হ্যাঁ, এবার এটা একটা বিষয় যে পক্ষান্তরে এটাও বলতে হবে যারা বঞ্চিত তাদেরও কিন্তু পরিবার রয়েছে, এটা একটা বিষয়। তো আমি এই বিষয়ে আমি পরে আসছি। তো দেখ, এই যে বিষয়গুলো উঠে আসে, তো বারবার বিচারক তপব্রত চক্রবর্তী স্যার উনি কিন্তু বারবার এটাই বলতে চেয়েছেন যে এই যে বিষয়টা, এটা এক প্রকার উনি কিন্তু উকিলবাবুদের উপরেই কিন্তু ছেড়ে দিচ্ছেন, যে উনি এটাই বলছেন যে আপনারাই তাহলে সমাধান সূত্র, সলিউশনটা কী হতে পারে তাহলে আপনারাই তাহলে বের করুন দেখি। ঠিক আছে, তো যাই হোক, আজকে যে বিষয়টা উঠে এলো, তো সেখান থেকে জিস্ট করলে যেটা উঠে আসে, যেটা ব্যক্তিগতভাবে মনেও হলো, তো সেখানে 32,000 যে শিক্ষক শিক্ষিকা, তো তাদের চাকরি দেওয়ার সম্ভাবনাটা কিন্তু একেবারেই ক্ষীণ হয়ে এসেছে, এটা কিন্তু বলাই চলে। আর আচ্ছা, আরেকটা বিষয়, তো এখানে আরেকটা বিষয় যদি সেটা ভবিষ্যৎ বলবে, তো সেটা যদি হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই ভালো হবে, সেটা কিন্তু খারাপ হয় না। কী বিষয়? এই যে আমরা জানি 2009-এর যে প্যানেল, 2009-এর যে ঘটনাটা ঘটলো, কারণ 2009-এর বিষয়টা আমরা কম বেশি অনেকেই জানি যে সেখানে কি হয়েছিল। তো সেখানে কিন্তু একচেটিয়া কিন্তু চাকরি দিয়ে দেওয়া হলো, 2009-এর প্যানেলে একচেটিয়া চাকরি দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু আর কোনো প্রকার দুর্নীতি নেই, বা যারা অ্যাকচুয়ালি কেস করেছিল বা যারা দুর্নীতির মানে কথা বলছিল, তো তাদেরকে একচেটিয়া চাকরি দিয়ে মানে সবাইকে নিয়ে নেওয়া হয়েছে। তো সেখানে নিয়ে নেওয়া হয়েছে মানে ওখানে পুরোপুরিভাবে মুখ বন্ধ হয়ে গেছে, ওখানে আর কোনো সমস্যা নেই, কেউ আর বলছে মানে চাকরি বাতিল করতে হবে এমন একটা বিষয়। তো সেই দিকটা দাঁড়িয়ে তো আমার মনে হয় 2009-এর যে মডেল, তো সেই মডেলটা যেখানে ইমপ্লিমেন্ট হয় পরবর্তীতে, তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু খারাপ হয় না, কারণ যারা বঞ্চিত রয়েছে, তো সেই বঞ্চিত যারা আছে, তো তাদেরকেও যদি এখানে সেই ক্ষেত্রে যদি পর্ষদ যদি নিয়ে নেয় বা কোর্ট থেকে যদি সেরকম কোনো রায় আসে, তবে সেক্ষেত্রে সেটাও কিন্তু খুব একটা খারাপ হবে না পরবর্তীতে, মানে এটা একটা সলিউশনের কিন্তু জায়গা কিন্তু রয়েছেই। এখন দেখা যাক পরবর্তীতে কী নির্দেশ আসে, এবং পর্ষদের পক্ষ থেকেও শেষমেশ কী বিষয় তুলে ধরা হয়। তবে যে বিষয়টা যেটা বোঝা যাচ্ছে, এই যে যারা ট্রেন্ড ক্যান্ডিডেট যারা, তো তারা কিন্তু এক প্রকার একটা ঢাল হয়ে কিন্তু দাঁড়াচ্ছে, কারণ এখানে একটা প্যানেল থেকে
একটা অংশকে ছেটে ফেলে দেওয়া, তো এটাতে কিন্তু বিচারপতি কখনোই উনি কিন্তু পক্ষপাতী নন, যেটুকু উঠে আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ৩২,০০০কে কিন্তু ৩২,০০০ একটা সেফগার্ড হিসাবে কিন্তু এখানে চলে আসছে ৪২,০০০ প্যানেলের যে ট্রেন্ড যেসব ক্যান্ডিডেট যারা ছিল তারা। তো এখন শেষ কথা সেটাই, এখন এরপরে যে বিষয়টা উঠে আসবে, এখনও আশা করছি সামনে বেশ কয়েকটা হিয়ারিং এখনও হবে, মানে এখনও পর্যন্ত বেশ কিছু মানে কিছু বলা আর কি বাকি রয়েছে কয়েকটা দিকে। এখন সেইগুলো দেখা যাক, বঞ্চিতদের পক্ষ থেকেও এখনও বলবেন, তো তারপরে শেষমেশ কী হয় সেদিকে আমাদের নজর থাকবে। আর শেষে রয়েছে একটা ভিডিও ক্লিপ রয়েছে, তো সেখান থেকেও কিন্তু অনেক কিছু বিষয় ক্লিয়ার হবে। তো আমি বলবো অবশ্যই এটা শোনার জন্য, এবং অবশ্যই প্রত্যেকের মতামত এখানে জানাতে বলবো। আর এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর দেওয়া হয়ে থাকে, তো আশা করছি বিভিন্ন খবর বিভিন্ন সময়ের খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। তো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। ধন্যবাদ। So we may assume that there is a total nexus. It was one selection process for trained as well as untrained. If no aptitude test is held, then no aptitude test was held for the trained candidates also. If no test has been held, it has not been held for anybody. So today, the judgment, if you can come, just a question. Well, of course not. It helps to shorten our argument or not to reply to your lordship's queries. A recruitment process is being challenged. It has two parts: one for the trained, other for the untrained. The Honorable Court proceeds on the basis that it is not the writ petitioner's case concerning any trained candidates. So we restrict ourselves to the untrained. Untrained, right? So today, if for the lack of aptitude or the other infirmities as have been pointed out by you and others, today we say that this untrained candidate appointment was bad. But on the self-same declared recruitment process which we are asking, which we are being asked to set aside, there will be 12,000 other candidates who would be aggrieved, because then we have to construe that there was no proper aptitude test, no proper publication of panel for the trained also. There can be two ways of approaching this issue. Yes, you tell us what can be. One is, again, call the trained persons, come and join, we will consider. But your lordships normally, of course not, your lordships will only decide a lease. A lease. You tell us, Mr. Mujumdar, how it is to be decided. Now, is it then incumbent upon us that I should call the trained candidates also, that see, your employment is also at stake, because I will be setting aside the entire recruitment process. And the persons you have served, though you are not affected by the judgment, you will now be affected. What should the court do in such a circumstance?